খাল পুনঃখনন উদ্বোধনে আজ যশোর যাচ্ছেন প্রধানমন্ত্রী। 13,500 কোটি টাকার 14 প্রকল্প একনেকে পাশ, ব্যয় সাশ্রয়ী হওয়ার নির্দেশ। টানা 7 দিনের তাপপ্রবাহের পর ঢাকা সহ বিভিন্ন স্থানে স্বস্তির বৃষ্টি, বজ্রপাতে 6 জেলায় 12 জনের মৃত্যু, হামে সারা দেশে 8 শিশুর প্রাণহানি। নারায়ণগঞ্জে আলোচিত 7 খুনের এক যুগ আজ, দীর্ঘদিনেও বিচার না পেয়ে হতাশ নিহতদের পরিবার, দ্রুত বিচার নিষ্পত্তির দাবি। এবং রূপপুর প্রকল্পের হাত ধরে পরমাণু যুগে প্রবেশের পথে বাংলাদেশ। 28শে এপ্রিল ফুয়েল লোডিং, আগস্টে জাতীয় গ্রিডে যুক্ত হবে 300 মেগাওয়াট বিদ্যুৎ। আসসালামু আলাইকুম, মোহনা সংবাদে সবাইকে স্বাগত। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, পুরো সংবাদের সঙ্গে আছি মোহাম্মদ সাইফুল ইসলাম খান। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্মৃতি বিজড়িত যশোরের শার্শার উলাসী যদুনাথপুরে খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করতে আজ যশোর যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। নির্বাচনী প্রতিশ্রুতির আলোকে এই কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। শিশির কুমার সরকারের তথ্যে ডেস্ক রিপোর্ট। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্মৃতিবিজড়িত খালটি এলাকার মানুষের কাছে জিয়া খাল নামে বেশি পরিচিত। খালটি দীর্ঘদিনেও সংস্কার না করার ফলে পলি জমে ভরাট হয়ে গেছে। শুষ্ক মৌসুমে পানি শূন্য হয়ে পড়ায় খালটি পুনঃখননের উদ্যোগ নিয়েছে সরকার। নির্বাচনী প্রতিশ্রুতি পূরণ করতে প্রধানমন্ত্রী তারেক রহমানের আগমন উপলক্ষে খুশি এলাকাবাসী। উন্নয়ন এবং ভালো ফসল আবাদ হওয়ার আশা করছেন তারা। 1976 সালে 1 নভেম্বর এই খাল কেটে উদ্বোধন করে দিয়েছিল। তা খাল কাটার পরে আমাদের এলাকায় অনেক ফসল ফলে। তখন থেকে জিয়াউর রহমান যখন খাল কাটেন তখন আমি ক্লাস 5-এ পড়ি, ওনাকে আমি দেখছি এবং যশোরে আসছে তাও আমি দেখছি। প্রধানমন্ত্রী তারেক রহমান আসবে এখানে, এই যে আমাদের ওনার পিতা যে খাল খনন করে গেছিল এটা পূর্ণ নির্মাণ করবে এবং এর ফলে আমাদের উন্নয়ন হবে। জিয়াউর রহমানের ছেলে তারেক রহমান আসছে খাল কাটতে, আমাদের এলাকার মানুষ অনেক উৎসাহিত। খাল পুনঃখনন কর্মসূচি সুন্দরভাবে বাস্তবায়ন করার জন্য এরই মধ্যে শার্শা উপজেলা বিএনপি সকল প্রস্তুতি সম্পন্ন করেছে বলে জানান শার্শা উপজেলা বিএনপির সভাপতি। খালটি উনি পুনঃখননের জন্য 27শে এপ্রিল আমাদের শার্শা আসছেন। আমরা এই খাল পুনঃখনন কর্মসূচিটি সুন্দরভাবে বাস্তবায়ন করার জন্য ইতিমধ্যে আমরা শার্শা উপজেলা বিএনপি আমরা ইতিমধ্যে সকল প্রস্তুতি সম্পন্ন করেছি। স্বাধীনতার পর বাংলাদেশের প্রধান চ্যালেঞ্জ খাদ্য উৎপাদন বৃদ্ধি এবং কৃষকদের সেচ ব্যবস্থা উন্নত পরিস্থিতি বিবেচনায় জিয়াউর রহমানের এই নন্দিত উদ্যোগ খাল খনন কর্মসূচি ব্যাপক সাড়া ফেলেছিল। তাহসিন তারিন, মোহনা সংবাদ। জ্বালানি সংগ্রহে পুলিশ সহ জরুরি সেবায় নিয়োজিতদের জন্য রেশনিং তুলে নেওয়ার কথা জানিয়েছেন সংসদ নেতা প্রধানমন্ত্রী তারেক রহমান। রোববার বিকেলে সংসদ অধিবেশনে এই কথা বলেন তিনি। এদিন বিদ্যুৎ ও জ্বালানি খাতের উদ্ভূত পরিস্থিতি পর্যালোচনায় 10 সদস্যের সর্বদলীয় বিশেষ কমিটি গঠন করা হয়। এদিকে সংসদ সদস্যদের শুল্কমুক্ত গাড়ি সুবিধা বাতিল করে একটি সংশোধনী বিল পাশ হয় কণ্ঠভোটে। মনিরুল ইসলামের প্রতিবেদন। স্পিকার হাফিজ উদ্দিন আহমেদের সভাপতিত্বে সংসদ অধিবেশনের শুরুতেই প্রাধান্য পায় বিদ্যমান জ্বালানি পরিস্থিতি। সংকট মোকাবেলায় নেওয়া হয় গুরুত্বপূর্ণ কিছু সিদ্ধান্ত। সংসদে জাতীয় গুরুত্বপূর্ণ বিষয় নিয়েই আমরা আলাপ আলোচনা চালাবো। এর অংশ হিসেবে বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী, প্রতিমন্ত্রী সহ 10 সদস্যের একটি সর্বদলীয় বিশেষ কমিটি গঠনের প্রস্তাব সংসদে অনুমোদন হয়। বিশেষ এই কমিটির মেয়াদ হবে 30 দিন, যাদের দায়িত্ব হবে বর্তমান পরিস্থিতি গভীরভাবে পর্যালোচনা করে মাঠ পর্যায়ের বাস্তবতা যাচাই এবং পরবর্তী করণীয় সম্পর্কে সুপারিশ দেয়া। এই কমিটির কার্যপরিধি হবে সাম্প্রতিক জ্বালানি উদ্ভূত পরিস্থিতি মোকাবেলায় করণীয় সম্পর্কে সুপারিশ সহ সংসদে রিপোর্ট প্রদান করা। কমিটির মেয়াদ কমিটি গঠনের বিজ্ঞপ্তি প্রকাশের তারিখ হতে 30 দিন। আর প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, জননিরাপত্তা ও সেবার মান অক্ষুণ্ণ রাখতে পুলিশ সহ জরুরি সেবায় নিয়োজিতদের জ্বালানি সংগ্রহের রেশনিং পদ্ধতি থাকছে না। জননিরাপত্তা, আইন শৃঙ্খলা ও জরুরি সেবা সচল রাখতেই এই সিদ্ধান্ত বলে উল্লেখ করেন তিনি। এমার্জেন্সি বাহিনী যারা আছে, পুলিশ হোক, অ্যাম্বুলেন্স হোক, ফায়ার ব্রিগেড, এই জাতীয় যারা আছে তাদের উপর থেকে এই যে এমবার্গোটা ছিল এটা সরিয়ে নেওয়া হয়েছে। এটা আরো 2 দিন আগে এই সিদ্ধান্তটি আমরা গ্রহণ করেছি, 2 দিন আগে এটি ক্লিয়ার করে দেওয়া হয়েছে। কাজে আশা করি ইনশাল্লাহ এই সমস্যা আর হওয়ার কথা না। অধিবেশনে সংসদ সদস্যদের জন্য বিদ্যমান শুল্কমুক্ত গাড়ি সুবিধা বাতিল করে সাংসদদের পারিশ্রমিক ও ভাতা সংশোধন বিল পাশ হয় কণ্ঠভোটে। সংসদে উত্থাপিত আকারে
The Members of Parliament Remuneration and Allowances Amendment Bill 2026 অবিলম্বে বিবেচনার জন্য গ্রহণ করা হোক। যারা এই প্রস্তাবের পক্ষে আছেন তারা হ্যাঁ বলুন, যারা এই প্রস্তাবের বিপক্ষে আছেন তারা না বলুন। আমার মনে হয় হ্যাঁ জয়যুক্ত হয়েছে, হ্যাঁ জয়যুক্ত হয়েছে, হ্যাঁ জয়যুক্ত হয়েছে। জ্বালানি ব্যবস্থাপনা, সংসদ সদস্যদের সুবিধা পুনর্বিবেচনা এবং শিল্প খাতে সহায়তা বৃদ্ধি, অর্থনীতি ও সুশাসন প্রশ্নে সরকারের এই 3 বার্তাই ছিল সংসদের মূল আলোচ্য বিষয়। বর্তমান অর্থনৈতিক বাস্তবতার প্রেক্ষাপটে পুনর্বিবেচনা প্রয়োজন। রাষ্ট্রীয় ব্যয় সংকোচন, স্বচ্ছতা ও জবাবদিহিতা বৃদ্ধি এবং নাগরিকদের সাথে। মনিরুল ইসলাম, মোহনা সংবাদ, ঢাকা। বাতিল করা। প্রায় 13,500 কোটি টাকা ব্যয়ে 14টি প্রকল্প অনুমোদন দিয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি একনেক। এর মধ্যে সরকার দেবে 8,089 কোটি টাকা, বাকিটা বৈদেশিক ঋণ। রোববার বৈঠক শেষে অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি বলেন, প্রকল্প বাস্তবায়নে ব্যয় সাশ্রয়ী হওয়া এবং জনকল্যাণকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। তানজিদ ভুইয়ার প্রতিবেদন। প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে রবিবার বসে বর্তমান সরকারের দ্বিতীয় একনেক বৈঠক। সভায় 17টি প্রকল্প উপস্থাপন করা হয়। এর মধ্যে অনুমোদন দেয়া হয় 14টি প্রকল্প। এতে মোট ব্যয় হবে 13,445 কোটি টাকা। এর মধ্যে সরকারের নিজস্ব অর্থায়ন 8,089 কোটি 56 লাখ টাকা, বাকিটা বৈদেশিক ঋণ। অনুমোদন পাওয়া 14 প্রকল্পের মধ্যে নতুন 5টি, সংশোধিত 5টি আর বাকিগুলোর মেয়াদ বাড়ানো হয়েছে। বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন অর্থ পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি। বলেন, প্রধানমন্ত্রী উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে ব্যয় সাশ্রয়ী হওয়া এবং জনকল্যাণকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার নির্দেশ দিয়েছেন। একনেক সভায় মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের সভাপতিত্বে একনেক সভা অনুষ্ঠিত হয়েছে। সেখানে টেবিলে 17টি প্রকল্প উপস্থাপিত হয়েছিল। তার মধ্যে 15টি নিয়ে আলোচনা হয়েছে। 17টি প্রকল্পের মধ্যে 6টি নতুন প্রকল্প ছিল, 7টি সংশোধনী প্রস্তাব আছে আর 4টি মেয়াদ বৃদ্ধির প্রশ্ন আছে। গৃহীত প্রকল্প নির্বাচনী ইশতেহারের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ কিনা তাও যাচাইয়ের নির্দেশনা আছে সরকার প্রধানের। সামগ্রিকভাবে আমাদের জনগণের জীবনে যে উন্নতির চিন্তা করা হয়েছে, বিশেষত বর্তমান সরকার তার যে প্রতিশ্রুত তার যে নির্বাচনী ইশতেহার, তার যে পরিকল্পনা, 31 দফা কর্মসূচি, সবগুলোর সাথে সামঞ্জস্যপূর্ণ কতটা, এই সবগুলো দিক পরীক্ষা নিরীক্ষা করার জন্য নির্দেশনাটা আগেই এসছে এবং এই প্রক্রিয়াটা চলমান আছে। প্রকল্প বাস্তবায়নের দীর্ঘসূত্রিতার কারণ তদন্তে প্রধানমন্ত্রীর অনুশাসন রয়েছে বলেও জানান পরিকল্পনা প্রতিমন্ত্রী। প্রকল্প বাস্তবায়নে কেন দীর্ঘসূত্রিতা হয় সেটার ব্যাপারে তদন্ত করার জন্য বলা হয়েছে। তানজিদ ভুইয়া, মোহনা সংবাদ, ঢাকা। 30 লাখ শহীদের রক্তের বিনিময়ে অর্জিত স্বাধীনতা কোনো চক্রান্ত ষড়যন্ত্রের মাধ্যমে মুছে ফেলা যাবে না বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব ও প্রধানমন্ত্রী উপদেষ্টা রুহুল কবির রিজভী। রোববার সকালে মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের নবগঠিত কমিটির উদ্যোগে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে পুষ্পস্তবক অর্পণ শেষে তিনি একথা বলেন। শুধু বাংলাদেশে নয়, বিশ্বব্যাপী জ্বালানি সংকট দেখা দিয়েছে উল্লেখ করে রুহুল কবির রিজভী বলেন, সরকার ধীরে ধীরে সমস্যার সমাধান করছে। সৌর বিদ্যুতের ব্যবহার বাড়াতে সোলারের উপর থেকে ট্যাক্স কমানোরও অনুরোধ করেন তিনি। সৌর তাপকে দিয়ে যে জ্বালানির যে চাহিদা মেটানো হচ্ছে, বিদ্যুতের চাহিদা মেটানো হচ্ছে, বাংলাদেশ সেটা করবে। আমি সরকারের কাছে অনুরোধ করব, এই রুফটপ সোলার প্যানেলে যে ট্যাক্স আছে সেই ট্যাক্স শূন্যের কাছাকাছি নিয়ে আসুন। জ্বালানির সংকট, এই সংকট আমি আগেই বলেছি, এটা বাংলাদেশের জন্য নয়, এটা বাংলাদেশের নিজস্ব সংকট নয়, এটা মধ্যপ্রাচ্যে যুদ্ধের কারণে এই সংকট, কিন্তু সেটাও আস্তে আস্তে কাটিয়ে উঠছে। ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে প্রার্থিতা ফিরে পেতে আপিল করেছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির যুগ্ম আহ্বায়ক মনিরা শারমিন। রোববার বিকেলে নির্বাচন কমিশনে গিয়ে ইসির আইন শাখায় এই আপিল আবেদন জমা দেন তিনি। পরে সাংবাদিকদের জানান, ন্যায় বিচারের জন্য আপিল করা হয়েছে। যাচাই বাছাইয়ের সময় তার সঙ্গে বিমাতা সুলভ আচরণ করা হয়েছে বলে অভিযোগ করেন মনিরা শারমিন। আইন তো আসলে আমরা জানি সবার জন্য সমান, তাই না? কিন্তু আমরা কিন্তু দেখছি যে এখানে কিন্তু নির্বাচন কমিশনের পক্ষ থেকেও এক ধরনের আমি জানি না যে 11 দলীয় জোট, জামাত এনসিপি জোটের ক্ষেত্রে একটা বিমাতা সুলভ আচরণ কিনা, ক্ষমতা অপব্যবহার করা বা ক্ষমতা আরোপ করার একটা ব্যাপার থাকতো, সেটি কিন্তু আমার ক্ষেত্রে নেই। সেই জায়গা থেকে এই আইনের স্পিরিটের জায়গাতে আমার আসলে মূল আর্গুমেন্টটা।
দেশের 6 জেলায় বজ্রপাতে অন্তত 12 জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে গাইবান্ধায় 5, জামালপুরে 2, সিরাজগঞ্জে 2 এবং নাটোর, বগুড়া এবং পঞ্চগড়ে 1 জন করে মারা গেছেন। এক সপ্তাহের বেশি সময় ধরে চলা তাপপ্রবাহের পর রোববার ঢাকা, ময়মনসিংহ, রংপুর ও সিলেট বিভাগের কিছু স্থানে বৃষ্টিপাত হয়। এর সঙ্গে আকস্মিক বজ্রপাতে এসব প্রাণহানির ঘটনা ঘটে। আরও জানাচ্ছেন ডলি বিনতে মনোয়ারা। রবিবার দুপুরের পর থেকে দেশের বিভিন্ন স্থানে শুরু হয় ঝড় ও বজ্রবৃষ্টি। এক সপ্তাহের বেশি সময় ধরে চলা তীব্র দাবদাহের পর এই বৃষ্টিপাত প্রশান্তি আনে জনজীবনে। তবে বজ্রপাতে মৃত্যুর ঘটনা ছিল মর্মান্তিক। সারা দেশে অন্তত 12 জনের মৃত্যু হয়। গাইবান্ধায় শিশুসহ 5 জনের প্রাণ যায়। এর মধ্যে সুন্দরগঞ্জ উপজেলার ধোপাডাঙ্গা গ্রামে 3 জন, ফুলছড়ি উপজেলায় 1 জন এবং সাঘাটা উপজেলার হেলেঞ্চা গ্রামে 1 জনের মৃত্যু হয়। সিরাজগঞ্জের রায়গঞ্জ ও তারাস উপজেলায় মৌসুমের প্রথম ঝড় বৃষ্টির দিনে বজ্রপাতে 2 জন মারা গেছেন। রায়গঞ্জ উপজেলার মল্লিকচান গ্রামে মাঠে কাটা ধান স্তূপ করে রাখছিলেন একই পরিবারের কয়েকজন। এমন সময় বজ্রপাতে হোসেন আলী শেখ গুরুতর আহত হন। স্থানীয় এক চিকিৎসকের কাছে নিয়ে গেলে তাকে মৃত ঘোষণা করা হয়। এদিকে জামালপুরে পৃথক স্থানে বজ্রপাতে 2 জনের মৃত্যু হয়েছে। এছাড়া আরও 4 জন আহত হয়। এছাড়া নাটোরের সিংড়া, বগুড়ার গাবতলী এবং পঞ্চগড়ে 1 জন করে মারা গেছেন। অন্যদিকে কয়েকদিন তীব্র গরমে হাঁসফাঁস অবস্থা শেষে রাজধানীতে স্বস্তির বৃষ্টিপাত হয়েছে। জনমনে মিলেছে প্রশান্তির প্রলেপ। ডলি বিনতে মনোয়ারা, মোহনা সংবাদ। গেল 24 ঘন্টায় হাম আক্রান্ত হয়ে আরও 8 শিশুর মৃত্যু হয়েছে। ওই সময় নতুন করে মৌসুমের রেকর্ড সংখ্যক 1421 জনের শরীরে এই রোগটি শনাক্ত হয়। এ নিয়ে 15 মার্চ থেকে এখন পর্যন্ত 32,028 জন হামে আক্রান্ত হলো। রোগীর চাপ বাড়তে থাকায় চিকিৎসা সেবা দিতে হিমশিম অবস্থা সারা দেশের হাসপাতালে। ডলি বিনতে মনোয়ারার আরেকটি রিপোর্ট। দেশজুড়ে উদ্বেগজনক হারে বাড়ছে হামে আক্রান্ত শিশুর সংখ্যা। গেল 24 ঘন্টায় হাম ও এর উপসর্গ নিয়ে আরও 8 জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে 1 জন নিশ্চিতভাবে হামে আক্রান্ত ছিলেন এবং বাকি 7 জন হামের উপসর্গ নিয়ে মারা গেছেন। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য মতে 15 মার্চ থেকে এখন পর্যন্ত হামে আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে 259 জনে, আর আক্রান্তের সংখ্যা 36,631 জন। এদিকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে হামে আক্রান্ত হয়ে নতুন শিশু রোগী ভর্তি হয়েছে 28 জন। এখন পর্যন্ত ময়মনসিংহ মেডিকেলে হাম ও হামের উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে 17 শিশুর। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে হাম সন্দেহে নতুন করে ভর্তি হয়েছে 22 শিশু। হাম নিয়ে বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন 120 জন। হাম অত্যন্ত ছোঁয়াচে একটি রোগ। হাম সংক্রমণের তীব্রতা বাড়ার অন্যতম কারণ হাসপাতালের ভেতরে ও বাইরে পর্যাপ্ত আইসোলেশন বা পৃথক রাখার ব্যবস্থার অভাব। দ্রুত আইসোলেশন নিশ্চিত করা না গেলে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা। ডলি বিনতে মনোয়ারা, মোহনা সংবাদ। 1 যুগ পার হলেও নারায়ণগঞ্জে আলোচিত 7 খুনের বিচার কার্যক্রম শেষ না হয় রায় কার্যকর হয়নি। লোমহর্ষক এই ঘটনার প্রায় 4 বছরের মাথায় উচ্চ আদালতের রায় কিছুটা আশার আলো দেখলেও গেল 8.5 বছরে আর এগোয়নি বিচার কাজ। এতে হতাশায় ভুগছেন নিহতদের পরিবার পরিজন। তাদের চোখে মুখে এখন অনেকটাই জিজ্ঞাসা, আদৌ কি শেষ হবে বিচার কাজ? আজমির ইসলামের প্রতিবেদন, জানাচ্ছেন মাহমুদ হোসেন। 2014 সালের 27 এপ্রিল ঢাকা নারায়ণগঞ্জ লিংক রোড থেকে অপহরণ করা হয় নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের তৎকালীন প্যানেল মেয়র নজরুল ইসলাম, আইনজীবী চন্দন সরকার, তার ড্রাইভার ইব্রাহিম, মনিরুজ্জামান স্বপন, তাজুল ইসলাম, সিরাজুল ইসলাম লিটন এবং মনিরুজ্জামান স্বপনের ড্রাইভার জাহাঙ্গীর আলমকে। 30 এপ্রিল বন্দরের শীতলক্ষা নদী থেকে একে একে ভেসে ওঠে তাদের মরদেহ। বিভৎস ও চাঞ্চল্যকর এ 7 খুনের সাথে র্যাবের 3 কর্মকর্তা সহ একাধিক সদস্যের জড়িত থাকার ঘটনায় সারা দেশে শুরু হয় তোলপাড়। এ ঘটনায় নিহত নজরুল ইসলামের স্ত্রী সেলিনা ইসলাম বিউটি এবং চন্দন সরকারের মেয়ের জামাতা বিজয় কুমার পাল বাদী হয়ে 2টি মামলা দায়ের করেন।
2017 সালের 16 জানুয়ারি নারায়ণগঞ্জ জেলা ও দায়রা জজ আদালত সাবেক কাউন্সিলর নূর হোসেন, র্যাব 11 এর তৎকালীন অধিনায়ক তারেক সাইদ, অপর 2 কর্মকর্তা মেজর আরিফ, লেফটেন্যান্ট কমান্ডার রানা সহ 26 জনের মৃত্যুদণ্ডাদেশ দেন। 2018 সালের আগস্টে হাইকোর্ট 15 আসামির মৃত্যুদণ্ড বহাল রেখে বাকিদের বিভিন্ন মেয়াদের কারাদণ্ড দেন। এ রায়ের পর আসামিরা আপিল করলেও তা এখনও নিষ্পত্তি হয়নি। এক যুগ পেরিয়ে গেলেও বিচার নিয়ে হতাশায় দিন পার করছেন নিহতের পরিবার ও স্বজনরা। আমরা আশা করি যেভাবে হাইকোর্ট শেষ হচ্ছে, আপিল বিভাগও এবার শেষ করবে খুব দ্রুতভাবে। কিন্তু প্রতি বছরই আমাদেরকে আশ্বাস দিচ্ছে খুব দ্রুত হচ্ছে, কিন্তু এইভাবে করতে করতে আজ 12 বছর শেষ। এই হত্যাকাণ্ডের বিচারটা দ্রুত রায়টা কার্যকর করতে পারে, যেই রায়টা হাইকোর্ট থেকে আমরা পেয়েছিলাম, সেই রায়টাই যেন কার্যকর হয় সেই পদক্ষেপ নেন। আজকে 12 বছর আমরা প্রচন্ড হতাশায় ভুগতেছি যে হাইকোর্টে একটা রায় হয়েছে বা নিম্ন আদালতে রায় হয়েছে, মোটামুটি আমরা ভাবছি যে বিচারটা হয়তো বা দ্রুত পাইয়া যাব, কিন্তু সুপ্রিম কোর্টে গিয়ে এখনো পর্যন্ত এই রায় যে ঝুলে আছে কি কারণে আমরা নিজেও জানি না। বাদীপক্ষের আইনজীবীর আশা, বর্তমান সরকার ন্যায় বিচার প্রতিষ্ঠায় যে অঙ্গীকার করেছেন তাতে করে মামলাটি দ্রুত নিষ্পত্তি হবে। বর্তমান সরকারের মাননীয় প্রধানমন্ত্রী সে অঙ্গীকার করেছে যে ন্যায় বিচার প্রতিষ্ঠা করবে প্রতিটা ক্ষেত্রে। আশা করি খুব দ্রুততার সাথে এখন আমরা এটা নিষ্পত্তি করতে পারবো এবং ইনশাল্লাহ নিষ্পত্তি করব এবং সেই নিষ্পত্তি দ্রুতই হবে। দ্রুত বিচার নিষ্পত্তি ও দোষীদের সাজা কার্যকর হবে এমনটাই দাবি ভুক্তভোগী পরিবার সহ স্থানীয়দের। মাহমুদ হোসেন, মোহনা সংবাদ। জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের হাত ধরে পরমাণু যুগে প্রবেশের চূড়ান্ত ধাপে বাংলাদেশ। 28 এপ্রিল আনুষ্ঠানিকভাবে শুরু হচ্ছে এর কর্মযজ্ঞ। মেগা প্রকল্পটির সুফল মিলবে চলতি বছরের আগস্ট থেকেই। পরীক্ষামূলকভাবে জাতীয় গ্রিডে যুক্ত হবে 300 মেগাওয়াট বিদ্যুৎ। রোববার সচিবালয়ে সাংবাদিকদের এসব তথ্য জানিয়েছেন বিজ্ঞান ও তথ্য প্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম। মফিউর রহমানের রিপোর্ট। দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র এখন উৎপাদনের চূড়ান্ত প্রস্তুতির পথে। সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে আগামী 28 এপ্রিল বিকেলে রাশিয়ার সহায়তায় তৈরি রূপপুর প্রকল্পের প্রথম ইউনিটে শুরু হবে ফুয়েল লোডিং কার্যক্রম। এরপর চলতি বছরের আগস্ট থেকে মিলবে মেগা এই প্রকল্পের সুফল। পরীক্ষামূলকভাবে জাতীয় গ্রিডে যুক্ত হবে 300 মেগাওয়াট বিদ্যুৎ। আর আগামী বছরের জানুয়ারিতে প্রথম ইউনিট থেকে পূর্ণমাত্রায় 1100 মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ শুরু হবে। 15 and 21st of August এর মধ্যে আল্লাহ চাহে তো আমরা 300 মেগাওয়াট দিতে পারবো, এবং তারপরে end of another 2 months time we'll try to raise it to 500 megawatts, and end December or first week of January 2027 আমরা 1000 প্লাস মেগাওয়াট আল্লাহ চাহে তো ন্যাশনাল গ্রিডে দিব ইনশাআল্লাহ। দ্বিতীয় ইউনিটের ফুয়েল লোডিং শুরু হবে 2027 সালের জুনে। সে বছরের সেপ্টেম্বর নাগাদ 2 ইউনিট মিলিয়ে মোট 2200 মেগাওয়াট বিদ্যুৎ যুক্ত হবে গ্রিডে। সচিবালয়ে এক ব্রিফিংয়ে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের অগ্রগতি তুলে ধরেন বিজ্ঞান ও তথ্য প্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম। টোটাল ক্যাপাসিটি 1200 মেগাওয়াট, আমাদের রিয়েক্টর 1 দুটোই 1200 করে ক্যাপাসিটি, কিন্তু ওখানে বোধহয় আমরা 1000 প্লাস আমরা আপাতত দিতে পারবো। কিছু থাকবে যেটা ওটা বোধহয় আমাদের ওই ইয়েতেই ওই প্ল্যান্টেই কিছু অ্যারাউন্ড 50-60 মেগাওয়াট প্ল্যান্ট চালাতে গিয়ে আমাদের লাগবে। সেকেন্ড রিয়েক্টর আমরা আমাদের সাথে রাশিয়ান যারা সায়েন্টিস্ট বা রাশিয়ান যারা কোম্পানিগুলো রোস্টাম আছে যারা ওই সাথে কথা বলেছি, এবং টেন্টেটিভলি আমরা জুন 27 টার্গেট করেছি আমরা। মন্ত্রী বলেন, আন্তর্জাতিক আণবিক সংস্থার সব নির্দেশনা মেনেই কাজ এগুচ্ছে। বিদ্যুৎ সঞ্চালনের জন্য প্রয়োজনীয় গ্রিড লাইনও প্রস্তুত। সেফটি সিকিউরিটি যে সার্টিফিকেট পাওয়ার কথা আপনারা জানেন যে ইতিমধ্যে 16 এপ্রিল আমরা সার্টিফিকেট পেয়ে গিয়েছি, এবং সেই মোতাবেক মাননীয় প্রধানমন্ত্রীকে জানানো হয়েছিল 28 এপ্রিল বিকেল 3টায় ইনশাল্লাহ আমরা এটাকে কমিশন করে আমরা একটা সময় নির্ধারণ করেছি। এখন প্রকল্পটিতে কর্মরত আছেন 5000 রুশ কলাকৌশলী ও 20000 বাংলাদেশি কর্মী। ধাপে ধাপে কেন্দ্রটির পরিচালনার দায়িত্ব বাংলাদেশি জনবলের কাছে হস্তান্তর করা হবে বলেও জানান বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী। বাংলাদেশি যারা চালাবে আমরা কিন্তু তাদেরকে ট্রেন করছি। কিন্তু মফিউর রহমান, মোহনা সংবাদ, ঢাকা।
সাগর রুনি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিলে শেষবারের মতো আরও 6 মাস সময় দিয়েছেন হাইকোর্ট। বিচারপতি ফাতেমা নজিব ও বিচারপতি সাইফুল করিমের সমন্বয়ে গঠিত বেঞ্চ এ আদেশ দেন। হাইকোর্ট গঠিত উচ্চ পর্যায়ের টাস্কফোর্সের কাছে হত্যাকাণ্ডের প্রাথমিক তথ্য উপাত্ত না থাকায় তদন্তে আরও সময় লাগবে বলে জানান অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল। আর রিটকারী আইনজীবী শিশির মনির বলেন, এ মামলায় র্যাব, পিআইবি সহ আইনশৃঙ্খলা বাহিনী সকলেই ব্যর্থতার পরিচয় দিয়েছেন। আরও জানাচ্ছেন রাজীব আহমেদ। 2024 সালের 17 অক্টোবর সাগর রুনি হত্যাকাণ্ড তদন্ত করতে উচ্চ পর্যায়ের টাস্ক ফোর্স গঠন করে দেয় হাইকোর্ট। সে সময় 6 মাস সময় বেঁধে দিয়েছিল উচ্চ আদালত। বহুল আলোচিত এ মামলার তদন্ত প্রতিবেদন দাখিল করতে 6 মাস করে 3 বার সময় নিয়েও ব্যর্থ হয়েছেন উচ্চ পর্যায়ের টাস্ক ফোর্স কমিটি। তদন্ত করতে আরও সময় লাগবে উল্লেখ করে আদালতের কাছে কমিটির বিভিন্ন সীমাবদ্ধতার কথা তুলে ধরেন অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল। যে কোনো ফৌজদারি অপরাধের প্রথম কথা হচ্ছে ক্রাইম সিন। এখনকার যারা টাস্ক ফোর্সের দায়িত্ব পালন করছেন তারা কিন্তু ঘটনার অব্যবহিত পরে এখানে যাননি। ক্রাইম সিন সম্পর্কে তারা যখন এই দায়িত্ব পেয়েছেন তখন কিন্তু আর ক্রাইম সিন বলে কোনো সিন নাই। নিয়মতান্ত্রিক হস্তান্তর বর্তমান টাস্ক ফোর্সের উপরে হচ্ছে না এবং তারা সে সমস্ত তথ্যের ক্ষেত্রে তারা কোনো অ্যাক্সেস পাচ্ছে না। এটা হচ্ছে মূল বাধা। আর উচ্চমানের টাস্ক ফোর্স এখনো আলোচিত এ হত্যাকাণ্ডের মোটিভ খুঁজে পায়নি জানিয়ে এ মামলায় সকলেই ব্যর্থতার পরিচয় দিয়েছে বলে জানান রিটকারী আইনজীবী ব্যারিস্টার শিশির মনির। আজ প্রায় 14 বছর হয়ে গেল, তার কোনো রহস্য আমাদের দেশের আইন শৃঙ্খলা বাহিনী উদ্ঘাটন করতে পারছে না। আমার বিবেচনায় এর চাইতে বড় ফেইলিয়ার এবং ব্যর্থতা জগতে আর দ্বিতীয়টি থাকতে পারে না। 4-5টা জায়গায় তারা কতগুলো না 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 বলেছেন, তার সবটুকু আমি এখন বলতে পারছি না। তার মধ্যে উল্লেখযোগ্য বলেছেন যে তারা এখনো মোটিভ খুঁজে পান নাই। অপরাধ প্রমাণ না হওয়া সত্ত্বেও এ মামলায় 12 বছর ধরে কারাভোগ করা 7 আসামির জামিন আবেদন করবেন বলেও জানান শিশির মনির। তারা কোনো নিরপরাধ মানুষকে জেলে এভাবে পড়ে থাকতে দেখতে চান না। রাজীব আহমেদ, মোহনা সংবাদ, ঢাকা। আন্তর্জাতিক প্রসঙ্গ। যুক্তরাষ্ট্র ইসরায়েল নতুন করে আগ্রাসন চালালে প্রত্যাশার চেয়েও ভয়াবহ পাল্টা জবাবের হুঁশিয়ারি দিয়েছে ইরানের প্রতিরক্ষা বাহিনী IRGC। এদিকে ইরান ইস্যুকে কেন্দ্র করে পাকিস্তানের নির্ধারিত সফরে যাচ্ছেন না মার্কিন প্রতিনিধি দল। অন্যদিকে সফর শেষ করে ইতোমধ্যেই ইসলামাবাদ ত্যাগ করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। যুক্তরাষ্ট্র ও ইসরায়েল নতুন করে আগ্রাসন চালালে প্রত্যাশার চেয়েও ভয়াবহ পাল্টা জবাবের হুঁশিয়ারি দিয়েছে ইরানের বিপ্লবী গার্ড বাহিনী IRGC। মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যে ইরানের পক্ষ থেকে আসা এই কড়া হুঁশিয়ারি নতুন করে শঙ্কা তৈরি করেছে। এদিকে 5 শর্তে আটকে আছে ওয়াশিংটন এবং তেহরানের মধ্যকার চুক্তি। ইরান তাদের পারমাণবিক কর্মসূচি পুরোপুরি বন্ধ করে দিবে এমনটাই চাওয়া যুক্তরাষ্ট্রের। তবে স্থায়ীভাবে কর্মসূচি বন্ধে নারাজ তেহরান। নিজেদের ইউরেনিয়াম মজুদ যুক্তরাষ্ট্রের হেফাজতে রাখার প্রস্তাব সরাসরি প্রত্যাখ্যান করেছে ইরান। এছাড়া দেশটির বন্দর থেকে অবরোধ তুলে নেওয়া কিংবা না নেওয়াও আলোচনার ক্ষেত্রে বড় বাধা। দীর্ঘস্থায়ী চুক্তির অংশ হিসেবে ইরান তাদের আটকা পড়া প্রায় $2000 কোটি ফেরত চেয়েছে। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় তাদের যে ক্ষয়ক্ষতি হয়েছে তার বিনিময়ে দেশ দুটি থেকে প্রায় $27,000 কোটি ক্ষতিপূরণ দাবি করেছে ইরান। ইরান ইস্যুকে কেন্দ্র করে পাকিস্তানের নির্ধারিত সফরে আর যাচ্ছেন না যুক্তরাষ্ট্রের বিশেষ আলোচক স্টিভ উইটকফ ও জ্যারেড কুশনার। এই তথ্য নিশ্চিত করে ডোনাল্ড ট্রাম্প বলেন, তেহরান চাইলে যোগাযোগ করতে পারে, এতটা দূরে গিয়ে বৈঠকের কোনো দরকার নেই। অন্যদিকে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি ইতোমধ্যেই সফর শেষে ইসলামাবাদ ত্যাগ করেছেন। ঐশী আলম, মোহনা সংবাদ। যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে হোয়াইট হাউসের সংবাদদাতাদের নৈশভোজে গুলির ঘটনায় হামলাকারী টমাস অ্যালেনকে আটক করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। বর্তমানে পুলিশ হেফাজতে রয়েছেন তিনি। C2 এডুকেশন নামে একটি প্রতিষ্ঠানের শিক্ষক টমাস অ্যালেন। জিজ্ঞাসাবাদে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে সংশ্লিষ্ট কর্মকর্তাদের লক্ষ্য করে হামলার কথা জানান তিনি। হকি। ইন্দোনেশিয়া অনুষ্ঠিত এশিয়ান গেমস হকি টুর্নামেন্টের বাছাই পর্বে প্রথমবার খেলতে নেমে ইতিহাস গড়ল বাংলাদেশের মেয়েরা। টুর্নামেন্টে নিজেদের প্রথম ম্যাচে চাইনিজ তাইপের বিপক্ষে ড্রয়ের পর দ্বিতীয় ম্যাচে উজবেকিস্তানকে হারিয়ে আন্তর্জাতিক অঙ্গনে প্রথম জয়ের স্বাদ পায় বাংলাদেশ দল। এবার শক্তিশালী হংকংকে 2-1 গোলে হারিয়ে এশিয়ান গেমসের মূল পর্বে জায়গা করে নিল লাল সবুজ জার্সিধারীরা, যা চলতি বছর সেপ্টেম্বরে জাপানের আইচি নাগোয়াতে অনুষ্ঠিত হবে। এই গ্রুপে 3 ম্যাচ শেষে বাংলাদেশের পয়েন্ট 7।
শেষ করব মোহনা সংবাদ, যাবার আগে শিরোনামগুলো আরও একবার। খাল পুনঃখনন উদ্বোধনে আজ যশোর যাচ্ছেন প্রধানমন্ত্রী। 13,500 কোটি টাকার 14 প্রকল্প একনেকে পাশ, ব্যয় সাশ্রয়ী হওয়ার নির্দেশ। টানা 7 দিনের তাপপ্রবাহের পর ঢাকা সহ বিভিন্ন স্থানে স্বস্তির বৃষ্টি। বজ্রপাতে 6 জেলায় 12 জনের মৃত্যু, হামে সারা দেশে 8 শিশুর প্রাণহানি। নারায়ণগঞ্জে আলোচিত 7 খুনের 1 যুগ আজ, দীর্ঘদিনেও বিচার না পেয়ে হতাশ নিহতদের পরিবার, দ্রুত বিচার নিষ্পত্তির দাবি। এবং রূপপুর প্রকল্পের হাত ধরে পরমাণু যুগে প্রবেশের পথে বাংলাদেশ। 28 এপ্রিল ফুয়েল লোডিং, আগস্টে জাতীয় গ্রিডে যুক্ত হবে 300 মেগাওয়াট বিদ্যুৎ। এই ছিল মোহনা সংবাদে। মোহনার সবশেষ খবর জানতে ভিজিট করুন www.mohana.tv। সংবাদ দেখতে পারেন ফেসবুক, ইউটিউবে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।